হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস ক্লাসের আজ আমরা আবার নতুন করে ক্লাস শুরু করতে চলেছি জিকে। এর আগে আমরা কন্টিনিউ জিকের ক্লাস করছি এসএসসি এমটিএস পরীক্ষার জন্য, এসএসসি জিডি পরীক্ষার জন্য। আজ নতুনভাবে কিভাবে শুরু করছি দেখে নাও। আজ আমরা করব 2023 সালে লাস্ট, যেটা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল এসএসসি এমটিএস পরীক্ষার, সেই পরীক্ষার জিকে প্রশ্নোত্তর আজ থেকে আমরা শুরু করব। ঠিক আছে, আজ আমাদের 1 সেপ্টেম্বর 2023 সালে পরীক্ষা হয়েছিল, তার ফার্স্ট শিফটের প্রশ্নোত্তর থাকবে। আজ আমরা ফার্স্ট শিফটে আসা 25টা প্রশ্ন আলোচনা করব, তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেক দিন একটা করে নতুন শিফট আলোচনা হবে এবং প্রত্যেক দিনের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো ক্লাসগুলো প্রত্যেকে শেয়ার করো। চলো দেরি না করে শুরু করা যাক। তার আগে আরেকটা কথা, তোমরা যাতে জিকেতে 25-এর মধ্যে প্রায় 20+ প্রশ্নের উত্তর করে আসতে পারো, তার জন্য আমি তোমাদের জন্য একটা জিকে পেড গ্রুপ করেছি, যেখানে 249 পেমেন্ট করার মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন করতে পারবে। এই গ্রুপে কি কি পাবে একটু মন দিয়ে শুনে নাও। 2020, 2021, 2022, 2023 4 বছরের জিকের প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণ বাংলা ভাষায়, 2023, 2024 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক্স জিকে এবং মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 249 এর বিনিময়ে। তো তোমরা যদি গ্রুপে জয়েন করতে চাও, আমাদের পেড গ্রুপে জয়েন হতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ করবে, তাহলে প্রসেস বলে দেবো, কোন নাম্বারে পেমেন্ট করতে হবে, কিভাবে জয়েন করবে, সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, চলো আর দেরি করবো না, শুরু করে যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। কি আছে দেখো, প্রথম প্রশ্ন, ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ 2022 এর ম্যাচগুলি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? কারেক্ট আনসার কি হবে তোমাদের বলতে হবে। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 4-5 সেকেন্ডের মতো সময় দেবো, তারপর আমি তোমাদের উত্তরটা বলে দেবো। ঠিক আছে, তো দেখো আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই প্রত্যেকে তোমরা জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে অতি অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। কি বলেছে, কোন রাজ্যে অনুষ্ঠিত হয়নি? তাহলে কারেক্ট আনসার দেখো, এখানে অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্র, উড়িষ্যা, গোয়া, এই 3টি রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে হয়নি কোনটা হবে? গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হয়নি। 2022 সালে যে মহিলা বিশ্বকাপ, সেটা ভারতে আয়োজিত হয়েছিল। ঠিক আছে, 11 থেকে 30 অক্টোবর ভারতে আয়োজিত হয়েছিল। 16টা টিম অংশগ্রহণ করেছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? স্পেন হয়েছিল চ্যাম্পিয়ন। স্পেন যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, রানার আপ হয়েছিল কলম্বিয়া। চলো আচ্ছা, ফুটবল সম্পর্কে কয়েকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যে লাস্ট যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2021 সালে না 2022 সালে হয়েছিল, সেখানে কোন দল জয়ী হয়েছে? আর্জেন্টিনা। ফিফা ওয়ার্ল্ড কাপ লাস্ট যেটা হয়েছিল, সেটা সেখানে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখবো, দেখো কি আছে। ক্রেকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহ লেখকদের মধ্যে কে? তো বেশি ডিটেলসে যাব না, প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ডের মতো সময় থাকবে, যারা চিন্তা ভাবনা করো, তারপর আমি সঠিক উত্তর বলে দেবো। তো ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহ লেখকদের মধ্যে কে? তাহলে বইটির সহ লেখক হচ্ছেন আয়ুষ্মান খুরানা। সহ লেখক বলা হয়েছে কেন? কারণ এই বইটি আয়ুষ্মান খুরানা একা লেখেননি, এর সঙ্গে আরও লেখক আছেন। তো একজন সহ লেখক হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আরেকজন অথার আছেন, তিনি হচ্ছেন তাহিরা কাশ্যপ। তাহিরা কাশ্যপ, তাহিরা কাশ্যপ এবং আয়ুষ্মান খুরানা দুজন মিলে বইটি লিখেছেন। আয়ুষ্মান খুরানা একজন বলিউড অ্যাক্টর। 3 নম্বর প্রশ্ন দেখব, 1873 সালে কালো প্রতিক্রিয়া কৌশল দ্বারা দাগযুক্ত স্নায়ু টিস্যুর প্রথম আলোকচিত্র কে প্রকাশ করেন? একটি সম্পূর্ণ স্নায়ুকোষের বর্ণনা দিন। কি প্রশ্নটা ভালোভাবে আমাদের আগে বুঝতে হবে, প্রশ্নটা কি বলেছে। বলছে যে 1873 সালে কালো প্রতিক্রিয়া কৌশল মানে কি? ব্ল্যাক রিঅ্যাকশন টেকনিক। ব্ল্যাক রিঅ্যাকশন টেকনিক দ্বারা দাগযুক্ত স্নায়ু টিস্যু প্রথম আলোকচিত্রকে প্রকাশ করেছিলেন। একটি সম্পূর্ণ স্নায়ুকোষের বর্ণনা দেই, যেটা একটা সম্পূর্ণ স্নায়ুকোষের বর্ণনা
দেই, এটা কে আবিষ্কার করেছিলেন? কারেক্ট আনসার হবে কেমিলো গোলগি ইজ দ্য কারেক্ট আনসার। দেখবে প্রশ্ন থাকে যে গোলগি বডি কে আবিষ্কার করেছেন, তো যিনি আবিষ্কার করেন গোলগি বডি তিনি এটা করেছিলেন 1873 সালে। কেমিলো গোলগি ইজ দ্য কারেক্ট আনসার। এতদিন আমরা করেছিলাম 2020 সালের এমটিএস এর প্রশ্নোত্তর, আজ আমরা করছি 2023 সালের এমটিএস এর প্রশ্নোত্তর। এর আগে 2023 সালে দুবার এমটিএস পরীক্ষা হয়েছে, 2023-এর লাস্ট দিকে একবার আর 2023-এর মে মাস নাগাদ একবার। তো মে মাসের গুলোও আমি করিয়েছি, যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে আমি একটা প্লেলিস্ট করে দেবো, সেই প্লেলিস্ট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রামে জয়েন করে যাও, সেখানে প্লেলিস্টটা দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। 4 নম্বর হচ্ছে 2022 সালের অক্টোবরে বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটের ইতিহাসে কত রান সম্পূর্ণ করেন? এই প্রশ্নটা আর ইম্পর্টেন্ট নয়, এটা 2022 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কারেক্ট আনসার হবে তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 11,000 রান কমপ্লিট করেছিলেন 2022 সালে। নেক্সট হচ্ছে শিখ সাহিত্য অনুসারে সম্পূর্ণ টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে কোন দল জয়ী হয়েছে? আমাদের দেশ ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 জয়ী হয়েছে। শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্মবার্ষিকী ভারতীয় চন্দ্র ড্যাশ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। চন্দ্র মাস মানে যাকে বলা হয় কি লুনার মান্থ, লুনার মান্থ। কারেক্ট আনসার হবে কার্তিক মাস। কোন মাস? কার্তিক মাস। গুরু নানকের জন্মবার্ষিকীটা কার্তিক চন্দ্র মাসের পালন করা হয় প্রত্যেক মাসে। এটা কিন্তু একই দিনে হয় না, ঠিক আছে? যে বছর যেরকম দিনে হয়, এবছর যেমন 2024 সালে, এই বছর হবে তোমার 15ই নভেম্বর 2024 হবে, ঠিক আছে? আর অরিজিনালি যদি বলা হয় যে কবে জন্মগ্রহণ করেছেন, তাহলে তিনি 1469 সালে জন্মগ্রহণ করেন, 15ই এপ্রিল। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। 6 হচ্ছে যক্ষগান হলো একটি লোকনৃত্য যা ড্যাশ রাজ্যের অন্তর্গত। কোন রাজ্যের অন্তর্গত যক্ষগান? কারেক্ট আনসার কি হবে? কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার। যক্ষগান হচ্ছে কর্ণাটকের সব থেকে পপুলার ফেমাস ফক ডান্স যদি বলা হয়, ঠিক আছে? আরও কর্ণাটকের কয়েকটা ফক ডান্সের নাম জেনে নাও, যেমন দোল্লু কানিথা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের পাটনা কুনিথা, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যক্ষগান। তারপর হচ্ছে গরাভারা কুনিথা, বিরাঙ্গাসি, এগুলো সবই। যক্ষগানটা শুধু মনে রাখবে, যক্ষগান মনে রাখলেই কাজ দেবে, ঠিক আছে? এই যে যক্ষগান আছে না, এই যক্ষগানটা মনে রাখবে, এটাই পরীক্ষায় বেশি আসে। 7 নম্বর হচ্ছে ভিতরগাঁওয়ের ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভিতরগাঁওয়ের ইটের মন্দির মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা বেশি কিন্তু এর আগে আসেনি পরীক্ষায়, নতুন প্রশ্ন দেখলাম। ভিতরগাঁও জায়গাটা আছে উত্তরপ্রদেশে। 6ষ্ঠ শতাব্দীতে, 6th সেঞ্চুরি বা 6ষ্ঠ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্য দ্বারা, গুপ্ত বংশ দ্বারা নির্মাণ করা হয়েছিল উত্তরপ্রদেশের ভিতরগাঁওয়ে ইটের মন্দির। ইটের মন্দির বা এগুলো টেরাকোটার মন্দির বলা চলে। টেরাকোটা, যদি পৃথিবীর বা ভারতের সবচেয়ে পুরনো টেরাকোটা মন্দির বলা হয়, তখন হবে এই উত্তরপ্রদেশের ভিতরগাঁওয়ের টেরাকোটা মন্দির। টেরাকোটা মন্দির মানে কি? পোড়া মাটির তৈরি যেসব মন্দিরগুলো থাকে সেটা হচ্ছে টেরাকোটা মন্দির। উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের, এখানে একটা হোমওয়ার্ক দেবো, কমেন্ট করবে প্রত্যেকে যে পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটা মন্দির আছে, ঠিক আছে? কমেন্ট করো দেখি প্রত্যেকে। 8 নম্বর প্রশ্নে চলে যাব। নিচের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল? কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল, বা কোন মুভমেন্টের মাধ্যমে বাংলায় নিচের কোনটা প্রতিষ্ঠা হয়েছে? কারেক্ট আনসার কি হবে? রামকৃষ্ণ মিশন আন্দোলন বা রামকৃষ্ণ মুভমেন্ট, রামকৃষ্ণ মিশন মুভমেন্ট, এটা বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলস্বরূপ 1897 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই বছরেই 1897 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো 9। 15ই আগস্ট 1947-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লাল কেল্লার ড্যাশ উপরে ভারতীয় জাতীয় পতাকা তুলেছিলেন। দেখো, প্রত্যেক বছরই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় 15ই আগস্ট 1947 দিল্লির লাল কেল্লায়।
তো তিনি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লার কোথায় এটা উত্তোলন করেছিলেন? কারেক্ট আনসার হবে লাহোরি গেট। কোথায়? দিল্লির লালকেল্লার লাহোরি গেটে উত্তোলন করেছিলেন। 10 নম্বর হচ্ছে মান্দারিন বা ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? ম্যান্ডারিন বা আমরা বাংলাতে যেটা বলি মান্দারিন, মান্দারিন চীনা ভাষা, মান্দারিন চীনা ভাষা, এটা একটা চীনা ভাষা, তাহলে এটা চীন দেশের মান্দারিন ভাষা। যদি প্রশ্ন থাকে যে বিশ্বের কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, তখনই হবে মান্দারিন চীনা ভাষায় পৃথিবীর সব থেকে বেশি মানুষ কথা বলে। 11 হচ্ছে দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবচয় সহ একটি অর্থনীতিতে পণ্য ও পরিষেবার মোট আউটপুট পরিমাপ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? কি বলছে? দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবচয় সহ একটি অর্থনীতিতে পণ্য ও পরিষেবার মোট আউটপুট কি হবে? এটা জিডিপি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ দেশে, সারা দেশে কত পণ্য উৎপাদিত হলো, কত রকমের পরিষেবা দেওয়া হলো, সবটার যে যোগফল সেটাই হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। 12 দেখো নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয়? সাঁতার খেলার সাথে সম্পর্কিত। অলিম্পিক, প্যারিস অলিম্পিক শুরু হয়েছে আজকেই। সাঁতারের 400 মিটার রেস, 400 মিটার সাঁতার প্রতিযোগিতায় গোল্ড পেলেন ফ্রান্সের, নাম হচ্ছে লিওন, লিওনের পর আর মনে পড়ছে না নামটা, ঠিক আছে? আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি প্রশ্নটা দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো সাঁতার খেলার সাথে সম্পর্কিত ব্রেস্ট স্ট্রোক, ব্রেক স্ট্রোক, ফ্রি স্টাইল তিনটাই সম্পর্কিত, পেনাল্টি কর্নারটা সম্পর্কিত নয়। পেনাল্টি কর্নার আমরা প্রত্যেকেই জানি ফুটবল খেলার সঙ্গেই সম্পর্কিত। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর বা যাকে বলা হয় ইস্ট ওয়েস্ট করিডোর, যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটি অংশ, নিচের থেকে ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে? ভারতের যে গোল্ডেন কি আছে, গোল্ডেন রেক্টাঙ্গেল আর গোল্ডেন কোয়াড্রিলেটারাল, গোল্ডেন পঞ্চভুজ একটা আছে আর একটা হচ্ছে গোল্ডেন রেক্টাঙ্গেল। এই যে গোল্ডেন কোয়াড্রিলেটারাল এটাকে যুক্ত করেছে 5টা শহর। ইস্ট ওয়েস্টে হবে শিলচর এবং পরবন্দর, এবং নর্থ সাউথে যদি বলা হয় নর্থ সাউথ করিডোর, তখন হবে শ্রীনগর টু কন্যাকুমারী বা নর্থ সাউথ করিডোর। ইস্ট ওয়েস্ট করিডোর বললে শিলচর এবং পরবন্দর। 5টা এখানে দেখলে 5টা বাহু, তার মধ্যে একটা বাহুতে আছে কোচি, ঠিক আছে? 5টা শহর থাকবে, এক হচ্ছে শ্রীনগর, কন্যাকুমারিকা, কোচি, শিলচর এবং পরবন্দর। এটা 5টাকে কানেক্ট করছে। 14 পৃথিবীর ভূত্বকের মধ্যে সপ্তম সর্বাধিক প্রচুর ধাতুর নাম কি, যা মধ্যযুগীয় ল্যাটিন শব্দ কেলিয়াম থেকে উদ্ভূত হয়েছে? তো যদি তোমার নাও জানা থাকে যে কেলিয়াম থেকে উদ্ভূত হয়েছে কোন ধাতুর নাম, তাহলেও তুমি বলতে পারবে এখানে যে সপ্তম সর্বাধিক প্রচুর ধাতুর নাম কি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যেসব ধাতুগুলো পাওয়া যায় তার থেকে সপ্তম নাম্বারে কোন ধাতুটা আছে। জটিল প্রশ্ন, এটা কিন্তু সহজ প্রশ্ন নয়। 7 নাম্বারে কোন ধাতুটা পাওয়া যায়? সব থেকে বেশি যদি পাওয়া যায় তখন হবে অ্যালুমিনিয়াম, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে 2 নম্বরে যদি বলা হয় এখানে হবে অ্যালুমিনিয়াম, 2 নম্বরে যদি বলা হয় তখন হবে আয়রন, 3 নম্বরে যদি বলা হয় ক্যালসিয়াম, 4 নম্বরে রয়েছে সোডিয়াম, 5 নম্বরে আছে ম্যাগনেসিয়াম, এইভাবে রয়েছে, ঠিক আছে? 7 নম্বরে যদি বলা হয় 7 নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার পটাশিয়াম। পটাশিয়াম আছে 7 নম্বরে, পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে ধাতু। যদি বলা হয় সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়, তখন হবে সিলিকন, সিলিকন পাওয়া যায়। কিন্তু সিলিকনটা কিন্তু ধাতু নয়, এটা মেটাল নয় এবং নন মেটালও নয়, ধাতু ও ধাতু কিছুই নয় সিলিকন, এটা হচ্ছে অ্যালয়েড। তাহলে সেই জন্যই আমরা এটাকে এই তালিকায় রাখি, ঠিক আছে? এখানে যেহেতু বলে দিয়েছিল ধাতু, তাই আমরা পটাশিয়াম করলাম 7 নম্বর। পটাশিয়াম ইজ দ্য কারেক্ট আনসার। 15 হচ্ছে যদি বলা হয় সবচেয়ে বেশি কি পাওয়া যায়, তখন সিলিকন করে দেবে। 15 ভারত, আর ধাতুর মধ্যে যদি বলা হয় সবচেয়ে বেশি, তখন করবে অ্যালুমিনিয়াম। ভারতীয় সংবিধানের 44 অনুচ্ছেদের উদ্দেশ্য কি?
ভারতীয় সংবিধানের যে 44 নম্বর অনুচ্ছেদ সেটার উদ্দেশ্যটা কি সেটা বলতে হবে, সেটার উদ্দেশ্য কি, ঠিক আছে। 44 নম্বর অনুচ্ছেদের উদ্দেশ্যটা কি? আর্টিকেল 44 এর উদ্দেশ্য হচ্ছে নাগরিকের মধ্যে সুরক্ষিত করার জন্য ভারতের ভূখণ্ডের মাধ্যমে একটি অভিন্ন নাগরিক কোড, একটা ইউনিক সিভিল কোড বা অভিন্ন নাগরিক কোড, এটাই হচ্ছে আর্টিকেল 44। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। 16 হচ্ছে কমলেশ্বর নিচের কোন উপন্যাসটি 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিল? কমলেশ্বর নিচের কোন উপন্যাসটি 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিল? এটা কারেক্ট আনসার হবে কিতনে পাকিস্তান। তো এই প্রশ্নটা আর আমি মনে করছি যে এটা ইম্পর্টেন্ট নয়। কমলেশ্বরের 2003 সালে সাহিত্য একাডেমি পেয়েছিল কিতনে পাকিস্তান নামক উপন্যাসটি। 17 নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এম.জি. রানাডে এবং জি.ভি. যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হবে পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা 2 এপ্রিল 1870 সালে এম.জি. রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে এবং জি.ভি. যোশী এই দুজন মিলে প্রতিষ্ঠা করেছিলেন। কোন জায়গায়? পুনেতে প্রতিষ্ঠা করেছিলেন পুনে সার্বজনিক সভা। 18 হচ্ছে রোশন কুমার, শোভনা নারায়ণ, মায়া রাও, কুমুদিনী লাখিয়া হলেন ড্যাশ শিল্পী। কোন নৃত্যের সঙ্গে এরা প্রত্যেকেই যুক্ত? কারেক্ট আনসার ইজ দ্য কত্থক ইজ দ্য কারেক্ট আনসার। কত্থক নৃত্যের সঙ্গে প্রত্যেকেই যুক্ত রোশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও, কুমুদিনী লাখিয়া। 19 নাম্বার দেখব 2023 সালে পদ্মশ্রী প্রাপক রানী নাচাইয়া কোন লোক নৃত্যের সঙ্গে যুক্ত? দেখো অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে কত্থক যে আছে ডান্স, এটা হচ্ছে কত্থক, আমাদের কত্থক ডান্সটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। ভারতে 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, ঠিক আছে। তার মধ্যে কত্থক বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যগুলো বিভিন্ন রাজ্যের, যেমন হচ্ছে তোমাদের ভারতনাট্যম তামিলনাড়ু, এরকমভাবে আছে। মোহিনীআট্টম কেরালা, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশির হচ্ছে ওড়িশা, মণিপুরি হচ্ছে মণিপুর, সাত্রিয়া হচ্ছে আসাম। তেমনি এই কত্থকটা যদি প্রশ্ন থাকে কোন রাজ্য, যদিও কত্থক কোন রাজ্য প্রশ্ন থাকবে না, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারত। এটা কিন্তু একটা রাজ্য নয়, এটা বিভিন্ন রাজ্যে প্রচলিত আছে। উত্তর ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিভিন্ন রাজ্যে প্রচলিত আছে কত্থক। 2023 সালে পদ্মশ্রী প্রাপক রানী নাচাইয়া কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন উম্মা থাট লোকনৃত্যের সঙ্গে যুক্ত। উম্মা থাট হচ্ছে একটা ফক ডান্স, এটা কুর্গে প্রচলিত। কোথায়? কুর্গ বলে একটা জায়গা আছে কর্ণাটকে, সেই কর্ণাটকের কুর্গের ফেমাস ডান্স হচ্ছে উম্মা থাট। 20 নাম্বার প্রশ্ন দেখব ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য কি? ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য আমরা প্রত্যেকেই জানি। ডেবিট কার্ডটা কি হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমরা ডেবিট কার্ডে মাধ্যমে কার্ডের ভিতরে টাকা জমা করতে পারছি, সেই টাকা বিভিন্ন জায়গাতে পেমেন্ট করতে পারছি, ঠিক আছে। ডেবিট কার্ডগুলো কি থাকে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড থাকে। ব্যাংকে যদি আমাদের যত টাকাই থাক না কেন, ডেবিট কার্ডের সমস্ত টাকাটাই আমরা ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবো। কিন্তু ক্রেডিট কার্ডের কাজ কি হচ্ছে, আমরা একটা নির্দিষ্ট লোন সেখান থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে কারেক্ট আনসার হবে 3। ডেবিট কার্ডগুলি একটি ব্যাংক অ্যাকাউন্টের থেকে সরাসরি অর্থ উত্তোলন করে, যখন ক্রেডিট কার্ডগুলি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দেবে। যার কার্ডের র্যাঙ্কিং যেমন আছে সেই হিসাবে আমরা ক্রেডিট কার্ডে লোন নিতে পারবো। কারো হয়তো 50,000 নিতে পারবে, কারো 1 লাখ পর্যন্ত খরচ করতে পারবে, এইভাবে ক্রেডিট কার্ডের র্যাঙ্কিং থাকে। 21 নাম্বার হচ্ছে সংবিধান তপশিলি উপজাতি আদেশ দ্বিতীয় সংশোধন বিল 2022 কোন রাজ্যের তপশিলি উপজাতির তালিকায় নারী করাভান এবং কুরি ভিক্ষারান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে? দুটি সম্প্রদায়কে তপশিলি উপজাতির মানে হচ্ছে শিডিউল ট্রাইব এ অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে নারী করাভান এবং কুরি ভিক্ষারান সম্প্রদায়। এটা হচ্ছে তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। তামিলনাড়ু রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 22 হচ্ছে নিচের মিউজিশিয়ানদের মধ্যে কারা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন?
দেখো নিজেরা এলিমিনেট করে এই উত্তরটা করতে পারবে। যেমন অনু মালিক এবং উদিত নারায়ণ এরা তো পাননি, আশা ভোসলে কিশোর কুমার পাননি ভারতরত্ন, আর রহমান হরিপ্রসাদ চৌরাশিয়া হবে না, পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পেয়েছেন এবং ভীমসেন যোশী দুজন পেয়েছেন। দুজন পেয়েছেন, আরেকজন ভারতরত্ন সঙ্গীতজ্ঞ হচ্ছেন এস শুভালক্ষ্মী পেয়েছেন, আর হচ্ছেন বিখ্যাত গায়িকা নাম কি, এই যে আশা ভোসলের সিস্টার বা আশা ভোসলের দিদি, ঠিক নামটাই মনে পড়ছে না, এত বড় গায়িকা। ঠিক আছে, যাই হোক, তো এখানে উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর এবং ভীমসেন যোশী ইজ দ্য কারেক্ট। আচ্ছা, লতা মঙ্গেশকর পেয়েছেন, পণ্ডিত রবিশঙ্কর, ভীমসেন যোশী, এদিকে এম এস শুভালক্ষ্মী এরা পেয়েছেন। 23 হচ্ছে কোন নদী সাংপো নামে পরিচিত? সাংপো, কারেক্ট আনসার হবে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী যখন মানস সরোবরের কাছে উৎপত্তি লাভ করেছে, মানস সরোবরের কাছে উৎপত্তি লাভ করার পর তিব্বত দিয়ে যখন ঢুকছে আসামে, তখন এই পুরোটাতে তার নাম থাকছে সাংপো, তারপর আসামে ব্রহ্মপুত্র নাম নিয়ে আসামে ঢুকছে। ঠিক আছে, তাহলে ব্রহ্মপুত্র নদ। 24 নীল নদ দ্বারা নিষ্কাশন করা জলের গন্তব্য কি? অর্থাৎ নীল নদ কোথায় পতিত হয়েছে সেটাই বলা হচ্ছে এখানে। কারেক্ট আনসার হবে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরে নীল নদ পতিত হয়েছে। 25 হচ্ছে সংবিধানের 149 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত? কিসের সাথে আর্টিকেল 149 রিলেটেড? ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল দায়িত্ব ও ক্ষমতা, ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল অফিসারের মেয়াদ, ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের নিয়োগ। কোনটা কারেক্ট আছে? The account of the union and the states shall be kept in such form as the president may on advice of the controller. ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল নিয়োগ, এটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে, ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল নিয়োগ কি হবে? ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল নিয়োগ। উত্তরটা একটু দেখে নিচ্ছি, আমার মধ্যে একটু কনফিউশন আছে। ঠিক আছে, 2 নম্বর, এই তো উত্তরটা কিন্তু হবে কোনটা, এটা হবে না। ঠিক আছে, কনফিউশন ছিল, তাই একটু আমরা দেখে নিলাম উত্তরটা। 2 নম্বর হচ্ছে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের দায়িত্ব ক্ষমতা। ভারতের নিয়ন্ত্রক অর্থাৎ কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের নিয়োগ আমি বলেছিলাম প্রথমে, এই নিয়োগটা হবে না, কারেক্ট আনসার হচ্ছে ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা। আর্টিকেল 149-এ এটা বলা হয়। 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি